সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এমন একটা প্রশ্নপত্র আলোচনা করছি। যারা নতুন আর ওয়েট না করে যুক্ত হয়ে যাও, যাতে প্রত্যেকটা বিষয় ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেব। ভৌত পরিবেশের মধ্যে থাকছে আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈশিষ্ট্য, কার্যগত প্রক্রিয়া। সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 50। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 12টি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, ছায়া পড়ার কারণ, আলোর বিচ্ছুরণ ধর্ম, আলোর প্রতিফলন ধর্ম, আলোর প্রতিসরণ, আলোর সরল রেখায় চলাচল করার ধর্ম। উত্তরটি হলো অপশন ডি, আলো সরল রেখায় চলাচল করার ধর্ম। সেকেন্ড কোশ্চেন, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি স্পষ্ট হবে, গঠন হবে না, অপরিবর্তিত থাকবে, অস্পষ্ট হবে। উত্তরটি হলো অপশন ডি, অস্পষ্ট হবে। থার্ড কোশ্চেন, আলো লম্বভাবে প্রতিফলকের ওপর পড়লে প্রতিফলন কোণের মান 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি। উত্তরটি হলো অপশন বি, 0 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অস্বচ্ছ মাধ্যম? জল, লোহা, কাঠ, ধাতব পাত। উত্তরটি হলো অপশন এ, জল। পরের প্রশ্ন, নিচের কোন খনিজ পদার্থটির চুম্বকত্ব আছে? গিবসাইট, বক্সাইট, ম্যাগনেটাইট, জিঙ্ক ব্লেড। উত্তরটি হলো অপশন সি, ম্যাগনেটাইট। নেক্সট কোশ্চেন, চুম্বকের যে ক্ষমতাটি দেখা যায় না তা হলো আকর্ষণ, বিকর্ষণ, দিগদর্শন, পরিবহন। উত্তরটি হলো অপশন ডি, পরিবহন। নেক্সট কোশ্চেন, ফটোভোল্টাইক সেলে ব্যবহৃত ধাতুটি হলো লিথিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। উত্তরটি হলো অপশন বি, সিলিকন। নেক্সট কোশ্চেন, টর্চ লাইটে ব্যবহার করা হয় ভোল্টীয় কোষ, লেকল্যান্স কোষ, সঞ্চয়ক কোষ, নির্জল কোষ। উত্তরটি হলো অপশন ডি, নির্জল কোষ। পরের প্রশ্ন, নিচের যেটি থেকে সবচেয়ে বেশি দূষণ হয় সেটি হলো তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, জৈব গ্যাস, বায়ুকল। উত্তরটি হলো অপশন এ, তাপ বিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, বায়োডিজেল উৎপন্ন হয় গোবর গ্যাস থেকে, উদ্ভিজ তেল ও প্রাণীজ চর্বি থেকে, ফসলের অবশিষ্টাংশ থেকে, পৌরসভার বর্জ্য পদার্থ থেকে। উত্তরটি হলো অপশন বি, উদ্ভিজ তেল ও প্রাণীজ চর্বি থেকে। নেক্সট কোশ্চেন, সমান্তরাল অপসারী শিরাবিন্যাস দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো তালপাতা, তেজপাতা, কলাপাতা, দারচিনি পাতা। উত্তরটি হলো অপশন এ, তালপাতা। নেক্সট কোশ্চেন, নিষেকের পর ডিম্বক ধীরে ধীরে রূপান্তরিত হয় ভ্রূণে, শস্যে, বীজে, ফলে। উত্তরটি হলো অপশন সি, বীজে। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10টি কোশ্চেন আছে। 1 নম্বর করে ফার্স্ট কোশ্চেন, কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি? উত্তরটি হলো বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। সেকেন্ড কোশ্চেন, পেরিস্কোপে দর্পণ দ্বয় নলের অক্ষের সঙ্গে ড্যাশ কোণ করে আটকানো থাকে, শূন্যস্থান পূরণ করো। উত্তরটি হলো 45 ডিগ্রি। থার্ড কোশ্চেন, একটি দণ্ড চুম্বকে উত্তপ্ত করলে চুম্বক শক্তির কি পরিবর্তন ঘটে? উত্তরটি হলো চৌম্বক শক্তির হ্রাস পায়। নেক্সট কোশ্চেন, একটি দণ্ড চুম্বকে 2 টুকরো করলে প্রতি টুকরোতেই উত্তর ও দক্ষিণ মেরু সৃষ্টি হয়, সত্য না মিথ্যা নির্বাচন করো। উত্তরটি হলো সত্য। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক বাতির ভিতরে কোন গ্যাস থাকে? উত্তরটি হলো নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট কোশ্চেন, সূর্যের আলো সোলার প্যানেলের ওপর পড়লে ওই আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তরটি হলো তড়িৎ শক্তিতে। নেক্সট কোশ্চেন, টর্চের সুইচ অন করলে বাল্বের ভিতরে যে অংশটা জ্বলে ওঠে তাকে কি বলে? উত্তরটি হলো ফিলামেন্ট। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষের সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়, সত্য না মিথ্যা নির্বাচন করো। উত্তরটি হলো মিথ্যা। পরের প্রশ্ন, শ্বাসমূলের কাজ কি? উত্তরটি হলো শ্বাসমূলের প্রধান কাজ হলো শ্বাস ছিদ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবেশ থেকে সরাসরি অক্সিজেন যুক্ত বাতাস শোষণ করা। পরের প্রশ্ন, দ্বিবীজপত্রী পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? উত্তরটি হলো দ্বিবীজপত্রী পাতায় জালকাকার শিরাবিন্যাস দেখা যায়। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, অতিবেগুনি রশ্মির 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। উত্তরটি হলো অতিবেগুনি রশ্মি চামড়ায় এসে পড়লে চামড়ায় ক্যান্সার হতে পারে। অতিবেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি হয়। চোখের মধ্যে আলোক সংবেদী স্তরটি থাকে, তারও ক্ষতি হয়। অতিবেগুনি রশ্মি জীবন্ত কোষের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। সেকেন্ড কোশ্চেন, সদ্বিম্ব কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি হলো কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর উৎসের সদ্বিম্ব বলে। যেমন সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব সদ্বিম্ব, উত্তল লেন্সের প্রকাশে বস্তুর সদ্বিম্ব গঠিত হয়। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8টি কোশ্চেন। 3 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, পৃথিবী নিজেই একটি চুম্বক, উক্তিটির সপক্ষে যুক্তি দাও। উত্তরটি বইতে তোমরা 45 নম্বর পাতায় পেয়ে যাবে। তাও একবার দেখে নাও। একটি লোহার দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যাবে
ওই লোহার দণ্ডটির মধ্যে খুব অল্প পরিমাণে চুম্বকত্ব সৃষ্টি হয়েছে এবং দণ্ডটির উত্তর দিক চুম্বকের উত্তর মেরুর মতো এবং দক্ষিণ দিক চুম্বকের দক্ষিণ মেরুর মতো আচরণ করছে। লোহা একটি চৌম্বক পদার্থ ও পৃথিবী চুম্বকত্বে আবিষ্ট হয়ে লোহা চুম্বকের মতো আচরণ করছে। এই ঘটনাটি থেকে প্রমাণিত হয় পৃথিবী নিজেই একটি চুম্বক। সেকেন্ড কোশ্চেন, অরোরা কিভাবে সৃষ্টি হয়েছে? উত্তরটি তোমরা বইতে 48 নম্বর পাতায় পেয়ে যাবে। মহাবিশ্ব থেকে এক ধরনের রশ্মি, মহাজাগতিক রশ্মি ক্রমাগত পৃথিবীর দিকে ধেয়ে আসে। এদের অধিকাংশই হল তড়িৎযুক্ত কণিকা। ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, ফলে মেরু অঞ্চল ঘিরে দুটি বিকিরণ বলয়, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় তৈরি হয় এবং উৎপন্ন হয় মেরুজ্যোতি বা অরোরা। এই জ্যোতি ওই অঞ্চলের জীবজগতের কাজে লাগে। থার্ড কোশ্চেন, ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? উত্তরটি হলো ইলেকট্রিক সরঞ্জাম সরাসরি তড়িৎ বর্তনীর সাথে যুক্ত থাকে, তাই সরঞ্জামগুলি যদি তড়িতে সুপরিবাহী কোনো পদার্থ দিয়ে নির্মিত হয় তাহলে ওই সরঞ্জামের সঙ্গে দেহের কোনো অংশে সংযোগ ঘটলে শক খাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু চীনামাটি বা প্লাস্টিক এগুলি তাপের কুপরিবাহী হওয়ায় এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, তাই শক খাওয়ার ও সম্ভাবনা থাকে না, তাই চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকের ব্যবহারগুলি লেখো। উত্তরটি তোমরা বইতে 58 নম্বর পাতায় পেয়ে যাবে। দেখো, ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বকের ব্যবহার হয়। লাউড স্পিকার তৈরি করতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। ইলেকট্রিক ক্রেনে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। চোখে কোনো চৌম্বক পদার্থের কণা পড়লে তা তুলতে ব্যবহার হয় এক বিশেষ যন্ত্রে, সেই যন্ত্র তৈরিতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। মোটর তৈরিতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। টেলিফোনে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, সৌরশক্তি কিভাবে উৎপাদিত হয়? সৌরশক্তির বিভিন্ন ব্যবহারগুলি লেখো। উত্তরটি তোমরা বইতে 67 নম্বর পাতায় পেয়ে যাবে। উত্তরটি হলো সৌরকোষ দিনের বেলায় সরাসরি সূর্যালোক ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এই উৎপন্ন শক্তি সৌর প্যানেলের সাথে সংযুক্ত ব্যাটারিতে জমা হচ্ছে। রাতে বা দিনের আলোতে এটি ব্যবহার করা হচ্ছে। এর ব্যবহারগুলি হলো, সৌরশক্তির বিভিন্ন ব্যবহার হলো সৌর আলো, সৌর ক্যাপ, সৌর কুকার, সৌর বাইক, সৌর জল হিটার, সৌর সংকেত, সৌর মোবাইল চার্জার। পরের প্রশ্ন, কিভাবে শক্তির অপব্যবহার কমানো যায়? 3টি উপায় লেখো। উত্তরটি তোমরা বইতে 69 নম্বর পাতায় পেয়ে যাবে। একটা ছকের মতো আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন, পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের সমস্যার একটি কারণ লেখো। উত্তরটি হলো, যে পদ্ধতিতে সপুষ্পক উদ্ভিদের পুংকেশরের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু যদি সেই ফুলে বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে রূপান্তরিত হয়, অথবা পরাগরেণু কোনো বাহকের মাধ্যমে একই প্রজাতির ভিন্ন প্রজাতির উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকে পরাগযোগ বা পরাগ মিলন বলে। আর পরাগ মিলনের সমস্যার যে কারণ সেটি তোমরা 211 নম্বর পাতায় পরপর দেওয়া আছে সুন্দর করে, এখান থেকে তোমরা তৈরি করে নিতে পারবে। পরের প্রশ্ন, অভিস্রবণ কাকে বলে? রসগোল্লার গাঢ় রস সহজে পচে না কেন? উত্তরটি হলো, অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবকের অণুতে ছড়িয়ে পড়ার ঘটনাই হলো অভিস্রবণ। পরের উত্তরটি দেখো, রসগোল্লার গাঢ় রসে কোনো ব্যাকটেরিয়া, জীবাণু নিঃসৃত উৎসেচক মিশতে পারে না। অভিস্রবণ প্রক্রিয়ায় রসগোল্লার গাঢ় রস থেকে জলের অণু জীবাণুর দেহে প্রবেশ করে, তাই সহজে রসগোল্লার গাঢ় রস পচে না।